নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন শুরু হয়ে যাবে, রাত পেরোলেই নির্বাচন, প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পানিহাটি মানুষের মধ্যে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভয়ের মা যেখানে প্রার্থী হয়েছে। গতকাল পানিহাটিতে একটি ঘটনা ঘটেছে আগরপাড়া মহাজাতি অঞ্চলে, যে ঘটনায় সিপিএমের একজন মহিলা কন্যা তিনি নাকি আক্রান্ত হয়েছেন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে সিপিএম সরব হয়েছে। কলতান দাশগুপ্ত পরবর্তীকালে স্পটে পৌঁছেছেন এবং সেখানে তিনি তার বিবৃতি দিয়েছেন এবং সিপিএমের সোশ্যাল মিডিয়া যোদ্ধারা সাংঘাতিকভাবে এটা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। দেখো বহিরাগতরা কীভাবে সিপিএমের কন্যাকে আক্রমণ করলেন। অভয়ের মা তিনি নিজের মেয়ের বিচার চাইছেন, অন্যদিকে অন্যের মেয়ের বিচার করছেন না, তিনি আক্রান্ত হচ্ছেন। আমি ঘটনাটা একটু ইনভেস্টিগেট করছিলাম, আমার ইনভেস্টিগেটিভ মাইন্ড নিয়ে আমি ইনভেস্টিগেট করছিলাম। প্রথমত যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে অন দ্য স্পট যারা রেকর্ডিং করেছেন, আমি সেই ভিডিওগুলোকে টুকরো টুকরো করে সংগ্রহ করলাম। স্পটে ছিলেন বিউটি অধিকারী চ্যাটার্জি, দীর্ঘদিনের পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, বিজেপিতে আছেন। তিনি স্পটে দাঁড়িয়েছিলেন। সমস্ত বিষয়টা আমি তাঁর মুখে শুনলাম, কি কি ঘটনা ঘটেছে প্রথম থেকে শেষ। তার বক্তব্যটা আমি আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো। কিন্তু আজকে আমার মনে হয়েছে সরাসরি দেখানো যে আদতে ঘটনাটা কি ঘটেছে। বিজেপির একটা প্রোগ্রাম, ক্লোজিং ডে, নির্বাচনী প্রচার শেষ হচ্ছেন 6 নম্বর মহাজাতির মোড়ে নির্বাচনী প্রচার চলছেন, শেষ লগ্নে এসে পৌঁছেছেন অভয়ের মা। তিনি বক্তব্য রাখছেন, প্রার্থী বিজেপির বক্তব্য রাখছেন। ঠিক সেই সময় একটি টোটোতে করে সিপিএমের প্রচারকরা তারা একটি গাড়ি নিয়ে স্পটে ঢুকে পড়লেন। আমি ভিডিওটা দেখাবো। দেখুন, মুখের কথায় আমি বিশ্বাস করি না, আমি ভিডিওটায় বিশ্বাস করি। যা রেকর্ডিং সেটা আমার হাতে এসছে। এটা প্রত্যেকে একটু দেখুন, বাংলার মানুষ দেখুন, কলকাতার মানুষ দেখুন, সিপিএমের যোদ্ধারা দেখুন, বিজেপির কর্মীরাও দেখুন, সবাই দেখুন। যা সত্যি, যা বাস্তব, ইনভেস্টিগেশনটা আমি সেইভাবেই করেছি। যখন প্রোগ্রামটা চলছে, অভয়ের মা বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় টোটোতে করে হাই ভলিউম স্পিডটা মনে হলো, দেখে অন্তত কানে শুনলে আপনারাও বুঝতে পারবেন। আমি 2-3 বার ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, যেখানে বেশ তারস্বরে সিপিএমের অভয়ের মাকে নিয়ে একটা গান বেঁধেছেন, সেই গানটাকে বাজিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, কোনো একটা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী বক্তব্য রাখছেন, সেখানে অন্য রাজনৈতিক দলের অটো কিংবা টোটো প্রচারে মাইক্রোফোন লাউডস্পিকার বাঁধা, সেই অবস্থায় স্পিডটা বাড়িয়ে দিয়ে সেখানে ঢুকে পড়াটা কোন সৌজন্যবোধ সেটাকে পারমিট করে? আমি কলতান দাশগুপ্তকেও জিজ্ঞেস করছি, বামপন্থীদেরও জিজ্ঞেস করছি, সমস্ত রাজনৈতিক দলকে জিজ্ঞেস করছি। তৃণমূল করলে সিপিএমের করা উচিত না, সিপিএম করলে বিজেপির করা উচিত না, বিজেপি করলে তৃণমূলেরও করা উচিত না, সিপিএমেরও করা উচিত না। কিন্তু এখানে কিভাবে ঘটলো এই স্পর্ধা, এই ঔদ্ধত্যটা? কিন্তু সিপিএম 34 বছরের ঔদ্ধত্যটা ছাড়তে পারেননি বলেই বোধহয় দেখালেন কেউ কেউ বলছেন। আমি সেই তত্ত্বে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, একজন বিপক্ষের প্রার্থী দাঁড়িয়ে মঞ্চে বক্তৃতা করছেন, আমি সেখানে অটো এবং টোটো প্রচার নিয়ে ভেতরে ঢুকে গেলাম। এবং ঢুকে গেলাম শুধু না, মানে রাস্তার ওপরেই, রাস্তার একটা দিকে মিটিং হচ্ছে, আরেকটা দিকে লাউডস্পিকার যখন বাজাচ্ছি, মানে আমি বলছি টোটোতে যখন আওয়াজ করে স্পিকারটা বাজাচ্ছি, তখন সেটা জোরে তারস্বরে গানটা বাজিয়ে দিয়ে যিনি মঞ্চে বক্তৃতা করবেন তার বক্তব্যটা থামিয়ে দেব? এ কোন শালীনতা, কোন সৌজন্যবোধ বলে? আমি কলতান দাশগুপ্ত প্রার্থী হয়েছেন, তাঁকে আমি জিজ্ঞেস করছি। তিনি অনেক লম্বা চওড়া বিবৃতি এটা নিয়ে দিয়েছেন, তিনি প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু ভিডিওটা তাঁরও দেখা উচিত। এবং পানিহাটির সমস্ত মানুষ দেখুন যে সেদিনকে গতকাল ওই স্পটে দাঁড়িয়ে, যেটা সিপিএমের টোটো থেকে যারা প্রচার করছিলেন, একজন ভদ্রলোক এবং তার সম্ভবত কন্যা, যে প্রচারটা করছিলেন, যে স্টাইলে প্রচারটা করছিলেন, একজন বক্তা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, তাঁর বক্তব্যটা পর্যন্ত থেমে যেতে বাধ্য হলো। আমি আগে একটু ভিডিওটা এক ঝলক আপনাদের দেখিয়ে নিই। ফোন করে তার তথ্য প্রমাণও যেন আমরা না পাই। হসপিটালে তো সবকিছু এভিডেন্স নোট করেইছে, তারপরে ডেড বডিটাও তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, তারা আমাকে মৃতদেহটা রাখতে দেয়নি সেদিন। এই রাস্তায় ফোন করে তার তথ্য প্রমাণও যেন আমরা না পাই। হসপিটালে তো সবকিছু এভিডেন্স
লুট করেছে, তারপরে ডেড বডিটাও তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দেব আর সঞ্জীব মুখার্জি, তারা আমাকে মৃতদেহটা রাখতে দেয়নি সেদিন। এই আপনার ভিডিওটা দেখলেন, আমি দুবার ভিডিওটা দেখালাম এই কারণে যে যখন আচ্ছা বলুন তো, আমি বলছি তৃণমূলের প্রার্থী প্রচার করছেন স্টেজে দাঁড়িয়ে, সেখানে সিপিএম পারবে এরম টোটো মাইক্রোফোন বাজিয়ে ঢুকিয়ে যেতে, মানে লাউড স্পিকার জোরে তারস্বরে তার বক্তব্য থামিয়ে দিতে পারবেন? তৃণমূলের কর্মীরা ছেড়ে দেবেন? আমি এ কথাটা বলার পাশাপাশি এটাও বলছি যে সেই টোটোতে বিজেপির কর্মীরা গিয়ে তার ব্যানার ট্যানারগুলো ছিঁড়ে দেন। প্রহিত হয়েছিলেন কি একজন কন্যা, ভেতরে যিনি বসছিলেন, যিনি প্রচারে অংশগ্রহণ করছিলেন। আমি আসল রিয়েলিটিটা কি আমি বিউটি অধিকারী চ্যাটার্জির মুখ থেকে আপনাদের শোনাবো। তিনি নিজে স্পটে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটেছেন সেটা শুনেছেন, সেটা আমি আপনাদের কাছে বলবো। কিন্তু তার আগে আমার প্রশ্নটা এখানে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সিপিএমের কি একটা এজেন্ডার অভাব পড়েছিল, একটা ইস্যুর অভাব পড়েছিল? কোনো একটা জায়গায় কি সিপিএম প্রার্থী ইনসিকিউরিটিতে ভুগছেন? কোনো একটা জায়গায় কি পানিহাটিতে কলতান দাশগুপ্ত যে হাইপটা তোলার চেষ্টা করছেন সেটা ব্যাহত হচ্ছেন? আপনি প্রথমত একজন প্রার্থীর নামে গান বাঁধলেন। আপনি পারবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নামে গান বাঁধতে? ঠিক আছে, আপনার রুচি, আপনার শালীনতা, আপনার স্বাধীনতা বলছে যে আপনি প্রার্থীরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা গানটা বাঁধলেন, সেটা করলেন, সেটা একটা দিক। সেটা তিনি প্রার্থী যখন বক্তব্য রাখছেন তার বক্তব্য থামাতে বাধ্য করেন এই ভলিউমে বাজিয়ে সেই অনুষ্ঠানের মধ্যে ঢুকালে যে প্রভোকেশনটা তৈরি হচ্ছে, এই প্রভোকেশনের দায় কি সিপিএমের নয়? সিপিএমই তো করেছে। আমি বলছি সিপিএম কিন্তু আমার এই ভিডিওটা দেখে বারবার মনে হয়েছে, আমি এই ভিডিওটা অন্তত 30 বার দেখেছি, একাধিক ভিডিও দেখেছি, প্রত্যেকটি ভিডিও দেখে আমার মনে হচ্ছে সিপিএম এই প্রভোকেশনটা পরিকল্পিতভাবে ছড়িয়েছে। যেভাবে সিপিএম একটা ন্যারেটিভ বাংলার মাটিতে ছড়ানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়রাই সেই রাতে অভয়ার দেহ আটকে ছিল। কিন্তু বাস্তবটা কিন্তু অন্য। বাস্তবটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তরাও যেমন স্পটে গিয়েছিলেন কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল্লব। সেই ইতিহাস থেকে সিপিএম কিন্তু চেপে যাচ্ছে। কি অদ্ভুত ন্যারেটিভ বিল্ডিং করা। ঠিক আছে, আপনারা বলুন না যে আমরা তো ওই লড়াইয়ে ছিলাম, কিন্তু আবার ওই লড়াইয়ে তো সজল ঘোষও ছিল, ওই লড়াইয়ে তো অগ্নিমিত্রা পল্লব ছিল, ওই লড়াইয়ে তো সাংঘাতিকভাবে কৌস্তব বাগচিও ছিল। সে ভিডিওটাও তো ভাইরাল সেভাবে হতে পারছে না, কিন্তু সেই ভিডিওটাও আজকে দেখানো দরকার যে অভয়ার মা এই নির্বাচনী যুদ্ধে জিতছেন। সেরকম একটা পরিস্থিতি পানিহাটিতে তৈরি হয়েছে। তাহলে তাঁর গতিরোধ করে তৃণমূলকে জেতানোর লক্ষ্যে কি নতুন কোনো একটা স্টোরি বিল্ডিং সিপিএমের খুব দরকার ছিল? আমি আজকে এই প্রশ্নটা রাখলাম, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেচনা করবেন। আমার শুধু একটাই বক্তব্য, কলতান দাশগুপ্ত যদি ইস্যুর অভাব পড়ে, এজেন্ডার অভাব পড়ে, তাহলে প্রার্থীর বক্তব্য থামানোর এজেন্ডাটাই কি অল্টারনেটিভ একটা এজেন্ডা তৈরি করার যথেষ্ট যথাযথ এই পদ্ধতি? প্রশ্নটা আমি কলতানকেই করলাম। পানিহাটির যারা সিপিএম করেন তাদের কাছে প্রশ্ন করে লাভ নেই, কারণ তাঁরাও জানেন কি হয়েছে আদতে। বাস্তবে এই ন্যারেটিভটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়ে একটা স্টোরি বিল্ডিংয়ের চেষ্টা করা হচ্ছে, যে স্টোরিটা হচ্ছে আদতে যে দেখো আমরাও আক্রান্ত, কিন্তু আপনারা বামপন্থী রাজনীতির সৌজন্যবোধ আপনাদের বারণ করলো না যে প্রার্থীর বক্তব্য থামানোর জন্য আপনি লাউড স্পিকারটাকে তারস্বরে বাজালেন। আমি তো ভিডিওটা দিয়ে আপনাদের কাছে দেখালাম, সে ভিডিওটার পর কি আর বলার কিছু থাকতে পারে বামপন্থীদের? যেভাবে কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রা পলরা যে লড়াই সেই রাতে করেছিলেন আরজি করে, সেই তথ্যের ইতিহাসটাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকের আমি এই প্রতিবেদনে এই পর্বে প্রথমে কৌস্তব বাগচি, সজল ঘোষদের সেই লড়াইটা দেখাবো, যেটা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তারপর বিউটি অধিকারী চ্যাটার্জি, যিনি দীর্ঘদিনের এখানে পানিহাটি পৌরসভার কাউন্সিলর ছিলেন, যিনি স্পটে ছিলেন, স্পট থেকে যা দেখেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি আমাদের বলেছেন বাংলার মনে, সেটাও দালাল কোথাকার কাউন্সিলরকে দিয়ে ফোন বানাচ্ছে বাবাকে দিয়ে কথা বলবে বলে।
দালাল কাউন্সিলরকে দিয়ে ফোন করাচ্ছি, চাকরি নাকি কাউন্সিলরের দয়া করছেন নাকি? তারা সরকারের মাইনে নিচ্ছে, কাউন্সিলরের দালালি করছে। দালাল জানোয়ার কথা। এই দালালটা সব জানে। বাবা মাকে আটকাচ্ছেন, লজ্জা করে না? বাবা মার মেয়ে মারা গেছে, আপনি বডি দিচ্ছেন না বাবা মাকে, লজ্জা করে না আপনার? আপনার লজ্জা করে না? আপনি আটকাচ্ছেন বাবা মাকে, বডি কোথায়? স্বেচ্ছায় যাচ্ছে কিনা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে স্বেচ্ছায় যেখানে যেতে পারে, আপনি জেনে নিন স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে। এটা কি হচ্ছে? এটা কোন জায়গা? আপনারা এটা স্ক্যান করতে পারবেন না, পুলিশের বলে দিলাম, এর শেষ দেখবো। নমস্কার, আমি সন্ময়দা বলছি, বিউটি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, বলছি গতকাল পানিহাটিতে আগরপাড়া 6 নম্বর মহাজাতির মোড়ে সেখানে সিপিএম আক্রান্ত হয়েছে বিজেপির অ্যাক্টিভিস্টদের নিয়ে, এটার প্রচার চলছে। কিন্তু আমি এই ঘটনাটা ইনভেস্টিগেট করতে গিয়ে আমি যা পেলাম সেটা কিন্তু অন্য ঘটনা বলছে। প্রভোকেশনটা তৈরি করেছে সিপিএম, মঞ্চের কাছে এসে মাইক্রোফোনের আওয়াজটা চোঙের আওয়াজটা জোরে বাজিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ভিডিওটা হাতে পেয়েছি, আপনি তো স্পটে ছিলেন। আপনার কি অভিজ্ঞতা একটু বলবেন? হ্যাঁ দাদা, আসলে আমিও আপনার সঙ্গে একমত। তার কারণ সকাল থেকে এই প্রোগ্রামটায় আমরা ছিলাম, প্রেজেন্ট একটু ছিলাম। জোরে বলবেন। হ্যাঁ, সকাল থেকে আমরা এই অনুষ্ঠানটায় উপস্থিত ছিলাম। আমাদের প্রোগ্রাম শেষ দিনের প্রচার খুব ভালোভাবেই চলছিল। আমাদের পানিহাটির সমস্ত স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তারা এক এক করে এসে তাদের বক্তব্য রাখছিলেন। এবং যেহেতু আমাদের সেন্ট্রালের মোড়ে প্রোগ্রামটা হচ্ছিল, সেখানে শেষ দিনের প্রচার বলে আমাদের তৃণমূল কংগ্রেসেরও গাড়ি যাচ্ছিল, তারা তাদের প্রচার করছিল, এবং সিপিএম এর গাড়িও বারবার যাতায়াত করছিল, তাদের প্রচার করছিল। আমরা আমাদের স্টেজ থেকে আমাদের বক্তব্য আমরা রাখছিলাম, ওদের গাড়ি ওদের মতো নিজস্ব প্রচার করছিল। যখন শেষের দিকে আমাদের প্রার্থী কালকে পানিহাটিতে বেশ কয়েকটি জায়গায় শেষ মুহূর্তে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরে ক্লান্ত অবস্থায় যখন আমাদের স্টেজে এসে পৌঁছন এবং উনি বক্তব্য রাখতে ওঠেন, তখন স্টেজে আমাদের লোকাল নেতৃত্ব যারা ছিল, কৌশিক ছিল, তুফান ছিল, আরো যারা ছিল, তাদের সামনে প্রার্থী বলেন যে এরকম এতটা আমি সারাদিন দৌড়ঝাঁপ করে আসলাম, শরীর ক্লান্ত হয়ে পড়েছে। উনি ওনার মতন ওই কষ্ট, ওনাকে দেখে আমাদের বুকের মধ্যে একটা যন্ত্রণা হয় যে উনি একটা পাথরের মতন হয়ে গেছেন। বোধহয় আমরা ভাবি একটা বোধহয় ধূপকাঠি জ্বালিয়ে ওনার গায়ে টাচ করলে হয়তো উনি বোধহয় ফিল করবেন না, এভাবে নিথর হয়ে গেছেন উনি। সেই মানুষটা সারাদিন সেই ভোরবেলার থেকে কালকে লাস্ট প্রচার সেরে যখন আমাদের স্টেজে এসে কান্নাকাটি করছেন যে ভগবান আমাকে একটা গিফট দিয়েছিলেন, সেই গিফটটা আমি রাখতে পারলাম না, আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে গেল আমাদের এখানকারই বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, এরা তাড়াতাড়ি করে পুড়িয়ে দিল। এই পর্যন্ত আমাদের প্রার্থী বলতে পেরেছেন। সেই সময় হঠাৎ করে দেখা গেল যে একটা জোরে গান বেজে উঠলো আমাদের স্টেজের কাছাকাছি, এবং সেখানে দেখলাম আমরা যে সিপিএম এর ওই গাড়িটা যেটা সারাক্ষণই যাতায়াত করছিল, ও একটা গাড়ি যদি দূর থেকে আসে গান বাজাতে বাজাতে আসে, সেই গানটা আমরা আস্তে আস্তে শুনতে আমাদের কাছাকাছি যখন আসবে তার ভলিউমটা জোরে হয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে হঠাৎ করে ভলিউমটা জোরে হয়ে ওঠায় আমাদের প্রার্থী বক্তব্য দিতে দিতে উনি একটু মানে প্রবলেমে পড়ে যান, এবং যে গানটা বাজানো হচ্ছিল এই পানিহাটিতে এই বিধানসভা উপলক্ষে এই প্রার্থীকে উপলক্ষ করে সিপিএম একটা স্পেশাল গান তৈরি করেছে, তার 3-4টে লাইন ওদের উদ্দেশ্য ছিল প্রার্থীকে শোনানো, এবং ওরা ঠিক আমাদের মঞ্চের কাছে এসেই ওই গানটা জোরে বাজায়। প্রার্থী তবুও চেষ্টা করেছিলেন তার বক্তব্য কন্টিনিউ করে যেতে, কিন্তু যখন পারেননি তিনিও তখন বলে উঠেছেন এখান দিয়ে যারা মাইকটা নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি প্রতিবাদ করছি, আমি ধিক্কার জানাচ্ছি।
তা সেই সময় কিছু ছেলেমেয়েরা যারা ভর্তি লোকজন ছিলেন তারা ওদের বলেন যে মাইক্রোফোনের আওয়াজটা আস্তে করার জন্য, কিন্তু ওই গাড়ির মধ্যে যারা দুজন ছিলেন তারা কিছুতেই মাইক্রোফোনের আওয়াজ আস্তে করতে চান না দেখে তখন ছেলেমেয়েরা তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, যেহেতু প্রার্থী বলছে এবং তার অসুবিধা হচ্ছে এত লাউডলি চালানো হচ্ছে, হুম। না, মাইক চালানো যায়। না, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমি একটু অন্যভাবে ভাবছিলাম, এটি আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে এন্টায়ার এপিসোডটাই আজকে তৃণমূলের কোনো প্রোগ্রাম হচ্ছে না, তৃণমূলের প্রার্থী বক্তব্য রাখছেন, সেখানে সিপিএম এর ওই মাইক্রোফোন চালানো লাউড স্পিকার এসে স্পটে ওইভাবে ওই উচ্চতায় করতে মানে অত লাউড ভয়েসে একদম স্টেজের সামনে চালিয়ে দিতে পারবে? চালিয়ে দিয়েছে কি? এত প্রোগ্রাম তো হয়েছে, পানিহাটিতে এটা ঘটেনি, কিন্তু গতকাল অভয়ার মার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো। এটাই আমাকে ভাবিয়েছে বলে আমি আপনার প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করলাম, কারণ আপনি অন দা স্পট ছিলেন এবং ভিডিওটা। আমার মনে হয় এখানে দাদা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে এটা একটা কনস্পিরেসি, এটা আগের থেকেই তৈরি করা ছিল যে অভয়ার মা যেই মুহূর্তে স্টেজে আসবে তখনই ওনাকে নিয়ে যে গানটা তৈরি করা হয়েছে সেই গানটা দিয়ে হ্যাঁ ওনাকে আমরা উত্তপ্ত করবো এবং বিজেপির যারা আছে সাপোর্টার তাদেরকে উত্তপ্ত করে একটা সিন ক্রিয়েট করে সিপিএম যে জিরোতে ছিল ওরা জিরো থেকে ওদের এটা একটু ওপরে ওঠাতে চাইছে। তার কারণ আমি খুব সুন্দর একটা ঘটনা, যারা পুলিশের লোকেরা ছিলেন দায়িত্বরত সেই পুলিশের ম্যাডামরা বললেন, ম্যাডাম ওরা আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি ওরা এই মুহূর্তে জিরোতে রয়েছে, আপনাদেরকে উত্তেজিত করে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, প্ররোচনায় পা দেবেন না একদম। আমি ওই স্পটের একাধিক ভিডিও পেয়েছি, আমার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা আমি আপনার কাছ থেকেও পেলাম, আমি সেটা দর্শকদের দেখাবো। আমার কাছে আরেকটা, আমি এটা বলি শেষ করবো, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে। যে মুহূর্তে ঘটনাটা ঘটলো তৃণমূলের এক নেতা খুব দ্রুত, অনেকটা দূরে থাকেন তিনি, স্পটে পৌঁছে গেলেন। তার মানে কি এর মধ্যে একটা নিখুঁত কোনো পরিকল্পনা ছিল তৃণমূল এবং সিপিএম এর যৌথ উদ্যোগে? এটা আমাকে ভাবিয়েছে। দেখুন এই গানের জন্য গাড়িতে যখন এসেছিল না স্টেজ থেকে, কিন্তু আমাদের লোকাল বিজেপি যারা আছে কৌশিক এবং তুফান দুজনেই কিন্তু ওকে হাত দেখিয়ে একটু আস্তে করতে বলে এবং ওরা দুজনেই স্টেজ থেকে নেমে যায় যাতে একটু ওকে আস্তে করানো যায় মাইক্রোফোনের আওয়াজটা। তা ইন দা মিন টাইম ও মানে রিজিট হয়ে যায় যে ও আস্তে করবে না, মানে এটা গায়ের জোরটা একটু দেখানো, কিন্তু এটা তৃণমূলের সঙ্গে সিপিএম দেখায় না কেন? এটাও তো আমার প্রশ্ন। তার কারণে পানিহাটিতে তৃণমূলের সঙ্গে সিপিএম এর গটাপ হয়ে গেছে, তাই জন্য ওদের প্রধান উদ্দেশ্য আমাদের প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথকে তার নামে যে গানটা বাজিয়েছে ওনাকে শুনিয়ে উত্তপ্ত করা। না, পানিহাটি তো দীর্ঘদিন তৃণমূল শাসন করেছেন, তো তৃণমূলের সেই পরিবার থেকে এবারে প্রার্থী হয়েছেন, তো তৃণমূলের প্রার্থীকে নিয়ে বা তৃণমূল সম্বন্ধে এই জাতীয় গান বেঁধে তৃণমূলের মঞ্চের সামনে তৃণমূলের প্রার্থী যখন বক্তব্য রাখবেন তখন সিপিএম শোনানোর স্পর্ধাটা রাখলো না কেন? অনেস্টিটুকু সিপিএম কি শোনাবে দাদা? আমরা তো যা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমাদের সিপিএম এর যে প্রার্থী তাকে তো আমরা বিগত 25 বছরে যিনি এখানের বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক তার সঙ্গে তো সৌজন্য সাক্ষাৎকার করতে দেখলাম, তারা গান কি বাঁধবে বিরোধিতা করে? তারা তো ওদের সঙ্গে একসঙ্গেই রয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বিউটি অন দা স্পট আপনি ছিলেন, আপনার কাছ থেকে আমি ঘটনাটা শেয়ার করলাম। আমার কাছে আর আমি মেয়েটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। আরেকটা কথা বলুন তো, যে প্রচারটা করা হচ্ছে বামপন্থীদের তরফ থেকে, যে এটা বোঝাও যাচ্ছে যে এটা একটা সাজানো ব্যাপার, মেয়েটিকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, এটা তো আপনি একদম স্পটে ছিলেন, সেটা কি সত্যি? চূড়ান্ততম মিথ্যে কথা। মেয়েটির বাঁ হাত অথবা ডান হাতের একটা জায়গায় একটু লাল একটা স্পট পড়েছিল, সেটা ও অটোর মধ্যেই বসেছিল, ওরাই ধস্তাধস্তি করছিল, সেখানে একটা টাচ লাগলে, যেহেতু খুব ফর্সা মেয়ে, বাচ্চা মেয়ে, তার নরম শরীর, একটা জায়গায় লাল হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে স্টেজের বাইরে বেরিয়ে গিয়ে এগিয়ে গিয়ে ওই বুবুন বলে ছেলেটিকে দুটো গাল ধরে আমি বিউটি দি তোদের কাছে এগিয়ে এসেছি, ইলেকশনের আগের দিন আমাদের সুষ্ঠু পরিবেশটাকে নষ্ট করিস না, বাচ্চা মেয়েটিকে আদর করলাম, বাবা তুমি অনেক ছোট, এই ইলেকশনের আগের দিনে এরকম ছোটখাটো ঘটনা ঘটে, এগুলোকে তুমি খুব সিরিয়াসলি নিও না। এটা তো ঘটনা, সিপিএম এটাকে ইস্যু করতে চাইছে, এবং সেই মুহূর্তে ওরা দুজনের কেউ অতিরিক্ত আক্রান্ত ছিল না, যথেষ্ট তীব্রভাবে বুবুনও কথা বলছিল অ্যাগ্রেসিভলি, এবং মেয়েটির শুধুমাত্র একটি হাতে একটা জায়গায় একটু লাল স্পট পড়েছিল। সেটা বোধহয় মাইক্রোফোনের তারটার খুলে দিতে গিয়েছিল বিজেপির কর্মীরা,
সেরকম কোন একটা সিকোয়েন্স তৈরি হয়েছিল, আমি যা খবর পাচ্ছি। মাইক্রোফোন না, ওদের যে চোঙের, মেশিনটা মানে ছিল, machine, হ্যাঁ। মেশিনের তারটা খুলে দিতে, ও যখন না করছিল তখন তারটা ওরা খুলে দিতে চাইছে যে এত জোরে ওখানেই বাজাচ্ছে দেখে। হুম। তবুও আমরা কিন্তু প্রত্যেকে প্রোটেস্ট করেছি যে এই জিনিসটাও করতে দেবো না, আমাদের এলাকা অঞ্চলের ব্যাপার, এটা আমরা কন্ট্রোল করব, কারো দেখতে হবে না। কিন্তু যারা খুলতেও গিয়েছিল আমি কিন্তু তাদেরকে চিনি না, বাইরের কারোকে ওরা নিয়ে এসে এই ঘটনাটা ঘটাতে চাইলে কিনা সেটাও বলতে পারবো না। অনেক ধন্যবাদ বিউটি, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, ধন্যবাদ।